মেল ইনফার্টিলিটি এটা আমাদের আলোচনার টপিক। আসলে আমরা যখন গাইনি করি তখন আমাদের ফিমেল ইনফার্টিলিটিটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি। আমরা জানি যে ইনফার্টিলিটির জন্য অর্থাৎ 1 বছর ধরে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে বাচ্চা হচ্ছে না, এবং 1 বছর ধরে সেক্সুয়াল ইন্টারকোর্স করলেই তো হবে না, সেটা আনপ্রোটেক্টেড সেক্স হইতে হবে, অর্থাৎ কন্ডোম ছাড়া, কন্ট্রাসেপটিভ মেথড ছাড়া ট্রাই করা এবং বাচ্চা নেওয়ার ট্রাই করা, বাট স্টিল তারা নিতে পারতেছে না, এটাকে আমরা ইনফার্টিলিটি বলি। তবে বর্তমানে মনে রাখবো ইনফার্টিলিটি টার্মটা ইউজ না করে আমরা সাব ফার্টিলিটি টার্মটা ইউজ করে বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ কারণ আসলে সাব ফার্টিলিটি, কারণ ফিউচারে ট্রাই করলে তো বাচ্চা হইতেও পারে, রাইট? বাট ইনফার্টিলিটি ওয়ার্ডটা এমন শোনায় যে বাচ্চা হবেই না এই কাপলের, বা মানে বিষয়টা এমন আর কি। তো মেল ফিমেল দুই ফ্যাক্টর জড়িত থাকতে পারে, ফিমেল ফ্যাক্টরটা বেশি রেসপন্সিবল থাকে 40 থেকে 55%-এর মতো, 30 থেকে 40%-এর মতো কিন্তু মেল ফ্যাক্টরও জড়িত থাকে। মেল ফ্যাক্টরের মধ্যে বলতে মেইনলি দেখা যায় যে আমরা মেইলের সিমেন অ্যানালাইসিস করি। কি করি? সিমেন অ্যানালাইসিস করে কিন্তু আমরা দেখা যেতে পারে কোনো কোনো মেইলের অ্যাজোস্পার্মিয়া নামে একটা টার্ম আছে, অ্যাস্থেনোস্পার্মিয়া আছে, তারপর আরও অনেকগুলো টার্ম আমরা এখানে আলোচনা তো করবো। সিমেন অ্যানালাইসিস যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের আলোচনা কিন্তু করতে হবে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হচ্ছে 2022 সালের একটা গাইডলাইন আছে, সেটা আমরা ফলো করবো। কারণ অনেক সময় যেটা দেখা যায় 2010 সালের যে গাইডলাইনটা আছে সেটাতে সিমেন অ্যানালাইসিসের যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে ফলো করা হয়, কিন্তু আমরা 2022 সালে আপডেটেড যেটা সেটা নিয়ে কথা বলবো। এখন ইনফার্টিলিটি মানে হচ্ছে যে 1 বছর ধরে কেউ কনসিভ করতে পারতেছে না, বাচ্চা নিতে পারতেছে না আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার পরেও। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে ধরো 35 বছরের কম বয়সে একটা ফিমেল, আমরা ফার্স্ট একটু ইন জেনারেল আলোচনা করতেছি মেল ফিমেল উভয়কে নিয়ে। তো একটা ফিমেল যার বয়স হচ্ছে ধরো 35 বছরের কম, সে যদি আসে তাহলে 1 বছর ধরে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বাচ্চা হয়নি, তাহলে ওকে ফাইন, আমরা তাকে ইনভেস্টিগেশন করবো, তাকে ইভালুয়েট করবো। বাট যদি 35 বছরের বেশি বয়স নিয়ে সে আসে এবং তার এখনও বাচ্চা নাই, তাহলে আমরা কি করব, যে 6 মাস তার আনপ্রোটেক্টেড সেক্সের হিস্ট্রি আছে, তাইলে আমরা তার ইভ্যালুয়েশন আমাদের করতে হবে। কারণ বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় যে মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান রিজার্ভ কিন্তু কমতে থাকে, মানে ওভারিতে ফলিকলের সংখ্যা কমতে থাকে। 45 বছরের বেশি হলে 3 মাস সেক্স আনপ্রোটেক্টেড সেক্স করার পরেই কিন্তু আমরা তাকে ইভ্যালুয়েট করার ট্রাই করবো। এখন ফিমেল ফ্যাক্টর 40 থেকে 55, মানে 45 বা 55 আমরা বলতে পারি, 40 থেকে 55% ক্ষেত্রে দায়ী থাকে 55, আর মেল ফ্যাক্টর 40%-এর মতো। মেল ফ্যাক্টর, আচ্ছা দেখো, মানে ফিমেলের সাথে মেলের কন্ট্রিবিউশন যখন বলে মেল ফ্যাক্টর কন্ট্রিবিউশন করছে কতটুকু, আনসার হচ্ছে 40%, কিন্তু মেল ফ্যাক্টর অ্যালোন কন্ট্রিবিউট করে 20%। জাস্ট এটা একটু মনে রাখতে পারো। আনএক্সপ্লেইন কজ অফ ফার্টিলিটি থাকে 20%, সরি 10%। আনএক্সপ্লেইন কজ অফ ফার্টিলিটি মানে হচ্ছে আমরা এই যে দেখো ইনভেস্টিগেশন করলাম, সিমেন অ্যানালাইসিস করলাম, ওভুলেশন করলাম, মানে ওভুলেশনের টেস্ট করলাম যে মহিলাটার কি ওভুলেশন হচ্ছে কিনা। সিমেন অ্যানালাইসিস হচ্ছে পুরুষটার করবো, পুরুষ পার্টনারের, এবং টিউবটা ঠিক আছে কিনা হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি করে আমরা টিউবটা দেখার ট্রাই করলাম যে সাইকেলের মেনস্ট্রুয়াল সাইকেলের ডে 7 থেকে ডে 10-এর মধ্যে যদি করা হয় মানে প্রি ওভুলেটরি টাইমটাতে। আর প্রোজেস্টেরন লেভেল আমরা ডে 22-তে হচ্ছে দেখতে পাই, যেখানে যখন আসলে প্রোজেস্টেরন অনেক বেশি পরিমাণে থাকে। এখন যদি এই সব কিছুই নর্মাল পাইছি আমি, সিমেন অ্যানালাইসিস, ওভুলেশন বা টিউবাল প্যাটেন্সি সব কিছু, তাহলে এরপরও মহিলাটার বাচ্চা হচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলি, বা কাপলটার বাচ্চা হচ্ছে না, সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। এবং সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টে ক্লোমিফিন সাইক্লেট, যেটা একটা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, সাথে আমরা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন করি। ঠিক আছে, এইভাবে আমরা ট্রিটমেন্ট দিই, যেটা আমরা অলরেডি বলে আসছি আগের ভিডিওতে। এখন ফিমেল পার্টনার যদি 35 বছরের বেশি হয়, তাহলে আমার কিন্তু তার অবশ্যই ওভারিয়ান রিজার্ভের টেস্টও করতে হবে 35 বছর বা তার বেশি হলে। এবং এটা ওভারিয়ান রিজার্ভ করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন টেস্ট করা। এবং এই অ্যান্টিমুলারিয়ান হরমোনগুলো বিভিন্ন প্রি অ্যান্টাল বা স্মল অ্যান্টাল ফলিকল থেকে রিলিজ হয়, এবং এই অ্যান্টিমুলারিয়ান হরমোনটা মেনস্ট্রুয়াল সাইকেল যে কোনো দিনই কিন্তু আমরা টেস্ট করতে পারি এবং ওভারিয়ান রিজার্ভ দেখতে পারি। এখন মেল ইনফার্টিলিটি এখন আমাদের আলোচনার টপিক, তো আমরা মেল ইনফার্টিলিটিতে চলে যাবো। তবে তার আগে আরও বেশ কিছু টার্ম আমরা অলরেডি পড়ে আসছিলাম, যে প্রাইমারি ইনফার্টিলিটি মানে ফিমেল কখনো কনসিভ করেই নাই, আগে কখনো বাচ্চা হয়নি, এখন সে বাচ্চা নিতে যাচ্ছে বাট হচ্ছে না, সো এটা আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলতে পারি। সেকেন্ডারি ইনফার্টিলিটি মানে হচ্ছে যে ফিমেল আগে বাচ্চা নিছে এবং সেই মানে বাচ্চা নেছে এমন না, মানে আগে প্রেগনেন্ট হয়েছিল, এখন সেই বাচ্চাটা পেটে বাচ্চে না মরে গেছে সেটা দেখার বিষয় না, বাট আগে প্রেগনেন্ট হয়েছিল, কনসিভ করছিল, বাট কারেন্টলি কনসিভ করতে পারতেছে না, এটা সেকেন্ডারি ইনফার্টিলিটি। ফ্যাকান্ডিবিলিটি আর ফ্যাকান্ডিটি, এই দুইটা টার্ম তো আমরা অলরেডি অনেকবার আলোচনা করছি। আমি আরেকবার যদি বলি, ফ্যাকান্ডিবিলিটি মানে হচ্ছে যে একটা মেনস্ট্রুয়াল সাইকেলে কনসিভ করার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলি ফ্যাকান্ডিবিলিটি। আর এটা সাধারণত 20%-এর মতো থাকে। সাধারণত ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা বলি, যে ফার্স্ট মেনস্ট্রুয়াল যে সাইকেল থাকে, ধর একটা কাপল মানে ফার্স্ট যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে, তো এটার মধ্যে তার যদি সেক্স করে আনপ্রোটেক্টেড সেক্স, তাহলে প্রেগনেন্ট হওয়ার চান্স 20%। ঠিক আছে, আর ফ্যাকান্ডিটি মানে হচ্ছে যে একটা জীবন্ত বাচ্চা জন্মদান করা এর যে প্রবাবিলিটি থাকে, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে আমরা ফ্যাকান্ডিটি। ম্যারেজের পরে ফার্স্ট সাইকেল এটা 50%-এর মতো হইতে পারে। আচ্ছা, কমন কজ, এখন আসলে যে মেল ইনফার্টিলিটির কমন কজ কী কী হইতে পারে? কমন কজের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে যে স্পারমাটোজেনেসিস ঠিক করে হচ্ছে না, এটা টেস্টিকুলার কজ হইতে পারে, যেটাকে আমরা গোনাডাল ফেলিওর বলতেছি। ক্লাইনফিল্টার সিনড্রোম একটা সিনড্রোম আছে, আমরা মহিলার ক্ষেত্রে যেমন টার্নার সিনড্রোম বলি, ঠিক একইভাবে পুরুষের ক্ষেত্রে ক্লাইনফিল্টার সিনড্রোম আছে। এটার যে ক্যারিওটাইপ সেটা কিন্তু 47XXY, হ্যাঁ।
সেখানে দুইটা এক্স আছে, হ্যাঁ নর্মালি এক্স ওয়াই থাকলে তো মেল হইতো, কিন্তু যেহেতু দুইটা এক্স আছে তার মানে কি এই পুরুষটা যদিও পুরুষ অনেক টল হয় সাইজে, অনেক লম্বা লম্বা দেখায়, কিন্তু দেখা যায় তার টেস্টিসে মানে টেস্টিসটা খুবই ছোট, খুবই মানে অ্যাট্রোফিক টাইপের বা খুবই ছোট হয়ে গেছে টেস্টিসটা, মানে টেস্টিসটা এনাফ পাওয়ারফুল না। ঠিক আছে, তো তার মানে কি যেহেতু মনে রাখবা যে যেহেতু এটার মধ্যে একটা এক্সট্রা এক্স আছে তার মানে কি একটু মানে মেলি মেলি বিষয়, মানে পুরুষের পুরুষত্ব যে টেস্টিসটা থাকার কথা বা আচ্ছা। এখন কথা হচ্ছে যে এটা মোস্ট কমন কজ আমরা জানলাম যে তা বাদে আরও কজ থাকতে পারে, যেমন হচ্ছে রিভার্সেবল কজ। রিভার্সেবল মানে হচ্ছে ধরো এটা ইনফার্টিলিটি করতেছে বাট এটাকে আমি রিভার্স করতে পারতেছি, মেল ইনফার্টিলিটি করলেও এটাকে আমরা রিভার্স করতেছি, যেমন ভ্যারিকোসিল যদি হয়, হ্যাঁ ভ্যারিকোসিল যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যদি হয় তাহলে সেটা রিভার্সেবল হয়। আচ্ছা, এবং যেটা হয় যে ধরো বাবার বয়স বাড়তেছে, মানে একটা বাবার বয়স বলতে কাপলদের মধ্যে মেল যে তার বয়স বাড়তেছে, এখন তার বয়স বাড়ার সাথে সাথে তার আমরা জানি যে মহিলারা যখন মেনোপজ হয়ে যায় তখন আর তার প্রেগনেন্ট হওয়ার চান্স নাই। ঠিক আছে, ইজিলি ধরো ফর এক্সাম্পল 50 বছর বয়সে মেনোপজ হয়ে গেলে এখন তার আর বাচ্চা হওয়ার চান্স নাই, কিন্তু একটা 50 বছর বয়সী পুরুষ বা 60 বছর বয়সী পুরুষ তার কিন্তু বাচ্চা হওয়ার চান্স আছে, কারণ তার কিন্তু স্পার্ম বেরোবে, রাইট? বাট ওই স্পার্মের সংখ্যাতে ঝামেলা নাই, বিষয়টা হচ্ছে যে স্পার্মের যে স্ট্রাকচারাল এবং ক্রোমোজোমাল ডিফেক্ট এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ক্রিয়েট হতে পারে, এবং এই কারণেই অর্থাৎ কোয়ালিটি অফ স্পার্ম এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এবং এটা দেখার জন্য, কোয়ালিটি অফ স্পার্ম দেখার জন্য আমরা স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা কিন্তু ইনভাইট্রো ফার্টিলাইজেশন আগে করা যাইতে পারে, এই টেস্টটা করা যেতে পারে। এখন শুধু সিমের অ্যানালাইসিস যখন আমরা করবো বেশ কিছু জিনিস প্রিরিকুইজিটে আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট কথা যে অবশ্যই 2 থেকে 7 দিন ওই পুরুষটা কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করবে না, অ্যাবস্টিনেন্সে থাকবে। এটাকে বলে আমরা কি, অ্যাবস্টিনেন্স, অর্থাৎ বিরত থাকবে সেক্স করা থেকে তার ফিমেল পার্টনারের সাথে। এবং এটা করলে যেটা হবে যে স্পার্মের কোয়ালিটি মানে সিমেনের কোয়ালিটিটা আমরা ভালো পাবো। হ্যাঁ দেখো, সিমেন মানে কি, সিমেন মানে হচ্ছে স্পার্মের সাথে যখন স্পার্ম জিনিসটা তো তৈরি হইলো কি থেকে, মানে ধরো টেস্টিস থেকে তৈরি হইলো, তৈরি হওয়ার পরে এরা হচ্ছে যখন মানে বিভিন্ন জায়গাতে মুভ করে, তো সেমিনাল ভেসিকল নামে একটা জিনিস আছে, এই সেমিনাল ভেসিকল থেকে কিছু ফ্লুইড আসে। তারপর হচ্ছে তোমার আমরা আরও বেশ কিছু জায়গা দেখবো, যেমন হচ্ছে ধরো বাল্বো ইউরেথ্রাল যে গ্ল্যান্ড, যেটা মেইলের ক্ষেত্রে আমরা হচ্ছে কপার গ্ল্যান্ড বলি, তো এই কপার গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন আসবে, সব মিলে বা প্রোস্টেট থেকে কিছু সিক্রেশন আসবে, তো এই সব কিছু মিলে যখন স্পার্মের সাথে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা সিমেন বলতেছি। তো সিমেন জিনিসটার সাথে অনেক কিছু আছে, যেমন ধর সেমিনাল ভেসিকলের যে ফ্লুইড সেটার মধ্যে ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজ এই ফ্রুক্টোজটাও কিন্তু স্পার্মের সাথে যুক্ত হয়ে আলটিমেটলি সিমেনে অনেক কিছু থাকে, বাট স্পার্ম জিনিসটাই আমার আলটিমেটলি কিন্তু ফার্টিলাইজেশনে লাগে। এখন আমরা এই যে সিমেন্টটা কালেক্ট করবো এটার ক্ষেত্রে অবশ্যই কি বললাম যে ফার্স্টে পুরুষের অ্যাবস্টিনেন্স থাকতে হবে 2 থেকে 7 দিন অ্যাটলিস্ট। যদি 2 দিনের কম অ্যাবস্টিনেন্স মানে দেখা গেছে যে 2 দিনের কম সময় অ্যাবস্টিনেন্স করে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফলস লো স্পার্ম কনসেন্ট্রেশন থাকতে পারে, কারণ সে দেখা গেছে একদিন হয়েছে সেক্স করছে এখনই সে সিমেন দিতে আসছে মানে পরীক্ষার জন্য, তখন যেটা হবে যে তার স্পার্ম কম কম থাকতে পারে সিমেনের মধ্যে। আবার দেখা গেছে অনেক দিন যদি অ্যাবস্টিনেন্স থাকে 8 দিন 10 দিন বা অনেক দিন অ্যাবস্টিনেন্স আছে, তাহলে দেখা যেতে পারে যে অনেক বেশি হয়তো বা মানে ফলস হাই ডেড স্পার্ম কনসেন্ট্রেশন থাকতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে সিমেন্টের মধ্যে অনেক বেশি স্পার্ম আছে বাট সেগুলোর মধ্যে অনেক ডেড আছে, সো এরকম একটা বিষয়। সেই জন্য একটা আইডিয়াল টাইম ধারণা করে 3য় দিনে, মানে 3 দিন অ্যাবস্টিনেন্স থেকে তারপর হচ্ছে করা অ্যাভারেজ, মানে একটা রেঞ্জ আমরা 2 থেকে 7 বলছি আর কি। এরপরে স্যাম্পল হচ্ছে স্যাম্পল কালেক্ট করার পরে এটা ল্যাবে অবশ্যই 1 ঘন্টার মধ্যে পৌঁছাইতে হবে, এবং অ্যানালাইসিস হচ্ছে লিকুইফাইড যে সিমেন আছে সেটার করতে হবে, এবং লিকুইফ্যাকশন টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট। হ্যাঁ, এটাকে আমরা লিকুইফ্যাকশন টাইম বলি, আসলে আমরা প্যাথোলজিতেও সিমেন অ্যানালাইসিস পড়ে আসছি, সো সিমেনের লিকুইফ্যাকশন টাইম হচ্ছে 20 থেকে 30 মিনিট। তো মানে এটা নর্মাল। এখন স্যাম্পল কালেকশনের কথা যদি বলি, আমরা ম্যাস্টারবেশন এর মাধ্যমে ইউজুয়ালি স্যাম্পলটা কালেক্ট করা হয়, এবং সেটা অবশ্যই একটা স্টেরাইল কন্টেনারে কালেক্ট করতে হবে, ল্যাটেক্স কন্ডোমে কিন্তু করা যাবে না, অবশ্যই একটা স্টেরাইল কন্টেনারে কালেক্ট করে তারপর অ্যানালাইসিস করতে হবে। এবং একটা কথা যে দেখো আলটিমেটলি আমাদের যে স্পার্ম থাকে ওই স্পার্মের ম্যাচুরিটি এবং মোটিলিটি হইতে হয়। মোটিলিটি মানে স্পার্মটা চলাচল করবে, মোটিলিটি থাকে আমরা জানি, আর ম্যাচুরিটি মানে হচ্ছে যে সেটা ম্যাচুর হইতে হবে। তো ম্যাচুরটা হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ ইপিডিডাইমাস। হ্যাঁ, ধরো এই যে ইপিডিডাইমাস এবং ইপিডিডাইমাসের প্রক্সিমাল পার্ট বা এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট হচ্ছে ম্যাচুরিটি হয়, এবং পরবর্তীতে ধরো ডিস্টাল পার্টে মোটিলিটিও অ্যাচিভ করে। এখন এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2022 সালে সিমেন অ্যানালাইসিসে কিছু প্যারামিটার যেটা দিছে এটা মডিফাইড। হ্যাঁ, তো মনে রাখবা যে ভলিউম কি যে 1.5 1.4 ml। হ্যাঁ, সো 1.4 ml কিন্তু অ্যাটলিস্ট লাগবে। আচ্ছা, যদি এমন হয় যে কোনো সিমেনই বের হয়ে আসতেছে না পুরুষ সাথে, তাহলে সিমেনের অ্যাবসেন্স থাকলে সেটা আমরা এক্সপার্মিয়া কন্ডিশনটা বলি। পিএইচটি ইউজুয়ালি 7.2 এর মতো হয়। আর কনসেন্ট্রেশনের বিষয়টা মনে রাখবা যে
সিমেনের মধ্যে 16 মিলিয়ন পার এমএল, অর্থাৎ প্রত্যেক এমএল সিমেনে 16 মিলিয়নের মতো কিন্তু স্পার্ম থাকে। তো ধরো যদি 16 মিলিয়ন পার এমএল এর থেকে কম স্পার্ম থাকে তাহলে সেটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। যদি 5 মিলিয়ন পার এমএল এর থেকেও অনেক কমে যায় তাহলে আমরা সিভিয়ার অলিগোস্পার্মিয়া বলি। আর অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে সিমেন আছে, সেখানে ফ্লুইড হয়তো বা বেরোয়েছে কিন্তু কোনো স্পার্ম ভিতরে নাই। তো যদি এমন হয় যে সিভিয়ার অ্যাজোস্পার্মিয়া বা মানে অ্যাজোস্পার্মিয়া বা সিভিয়ার অলিগোস্পার্মিয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হরমোনাল প্রোফাইল, তারপরে জেনেটিক টেস্টিং, এই টেস্টগুলো কিন্তু করতে পারি এই যে ক্লাইনফিল্টার সিনড্রোম আছে কিনা এটা আমরা রুল আউট করার জন্য। আর মরফোলজিটা খুব ইম্পর্টেন্ট। আমরা মাথায় রাখবো যে টোটাল যতগুলা স্পার্ম থাকবে তার মধ্যে 4% হচ্ছে নর্মাল অ্যাটলিস্ট থাকতে হবে। এটা হচ্ছে স্ট্রিক্ট টাইগার বার্গ ক্রাইটেরিয়া অনুযায়ী। হ্যাঁ, এই কথাটা একটু মনে রাখো, জাস্ট নামটা একটু মনে রাখো। যদি এমন হয় যে মরফোলজি ঠিকঠাক নাই, অ্যাবনর্মাল স্পার্ম নর্মালের থেকে অনেক বেড়ে গেছে, তখন আমরা সেটাকে আমরা বলি টেরাটোজোস্পার্মিয়া। ঠিক আছে। আর মোটিলিটির ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা যে টোটাল মোটিলিটি আছে একটা, প্রোগ্রেসিভ মোটিলিটি আছে একটা। তো টোটাল মোটিলিটিটা নর্মালি 42%-এর মতো, আর প্রোগ্রেসিভ মোটিলিটিটা 30%-এর মতো নর্মাল। বাট যদি এমন হয় যে মোটিলিটি যদি কমে যায় স্পার্মের মুভমেন্টের ক্যাপাসিটি, তাহলে সেটাকে আমরা অ্যাসথেনোস্পার্মিয়া বলি। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, টেরাটোজোস্পার্মিয়া, অ্যাসথেনোস্পার্মিয়া। তারপরে দেখো আমরা ভায়াবিলিটির কথা যদি বলি, ভায়াবিলিটি অবশ্যই 54% থাকতে হবে। যদি এমন হয় যে নাম্বার অফ নন ভায়াবল স্পার্ম বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নেক্রোজোস্পার্মিয়া। ভায়াবল মানে জীবিত। হ্যাঁ, আমরা বলছি না যে ডেড স্পার্ম থাকতে পারে, তো ডেড স্পার্ম সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেখানে নেক্রোজোস্পার্মিয়া বলি। তো এই টার্মগুলো অবশ্যই মনে রাখবে। এবং টোটাল স্পার্ম কাউন্ট ইউজুয়ালি প্রত্যেকবার ইজাকুলেশনে 39 মিলিয়ন এর মতো স্পার্ম বেরোয় বা নর্মাল এটা। আচ্ছা, একটা কথা আমি বলি যে এই যে আমরা যতগুলো কথা বললাম এগুলো কিন্তু হচ্ছে মানে নর্মাল বলতে কি একেবারে মিনিমাম এত থাকতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি থাকতে পারে, বাট মিনিমাম এতটুকু থাকতে হবে বা কাট অফ। ঠিক আছে, 1.4 যে একেবারে আইডিয়াল এমন না। 1.4 ml মিনিমাম হচ্ছে আমার ভলিউম লাগবে এক্সামিনেশন করতে হলে। তারপরে পিএইচ হচ্ছে মিনিমাম মানে 7.2 থাকতে হবে। এটা সব কিছুই মিনিমাম, এই কথাটা একটু মাথায় রেখে। এখন মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার কী কী? মরফোলজিটা ইম্পর্টেন্ট, তারপরে মোটিলিটি, তারপরে কনসেন্ট্রেশন, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর 2010-এর যে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্যারামিটারগুলো ছিল আর 2022-এ নতুন আপডেট করছে, তো এর মধ্যে স্পার্ম মরফোলজি আর টোটাল স্পার্ম কাউন্ট, হ্যাঁ, অর্থাৎ এই যেটা 39 মিলিয়ন আর হচ্ছে মরফোলজির যেটা মরফোলজি এটা, এই দুটো কিন্তু সেম আছে। হ্যাঁ, বাকিগুলাতে কিছু চেঞ্জ আসছে। আর অ্যাজোস্পার্মিয়া, হ্যাঁ, মানে অ্যাজোস্পার্মিয়া মানে কি যে সিমেনের মধ্যে কোনো স্পার্মি নেই। অ্যাজোস্পার্মিয়ার কারণ কিন্তু জিজ্ঞেস করে ক্লাইনফেল্টার সিনড্রোম, তারপরে সিস্টিক ফাইব্রোসিস, এই দুইটা কারণ মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। তো ক্লাইনফেল্টার সিনড্রোমে 47XXY এটা বলে আসছি। এবং সিস্টিক ফাইব্রোসিসে যেটা হয় যে এটা আমরা জানি যে সিস্টিক ফাইব্রোসিসে যে বাচ্চারা থাকে বা যারা জন্মগ্রহণ করে সিস্টিক ফাইব্রোসিস নিয়ে, তারা বেশি দিন কিন্তু বাঁচে না, দেখা যায় 40 বছরের মতো বাঁচে। এটা আমরা মেডিসিনে ভালো করে পড়বো। তো এদের কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন কনজেনিটাল বাইল্যাটারাল অ্যাবসেন্স অফ ভাস ডিফারেন্সও থাকবে না, সেমিনাল ভেসিকলও থাকবে না। তো ভাস ডিফারেন্স অ্যাবসেন্ট থাকতেছে, সেমিনাল ভেসিকল অ্যাবসেন্ট থাকতেছে, এগুলো কিন্তু হইতে পারে। এবং এর ফলে দেখা যায় যে অ্যাজোস্পার্মি আমরা পাইতে পারি, কোনো মানে সিমেনে কোনো স্পার্ম নাই। তারপরে সিএফটিআর যে জিন, এটার মিউটেশন আমরা চেক করব। হ্যাঁ, মানে এটা যেহেতু মিউটেশন হয়, এটা চেক করে আমরা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস ডায়াগনোসিস কিন্তু করতে পারি। অ্যাস্থেনোস্পার্মিয়ার কারণ কি? অ্যাস্থেনোস্পার্মিয়ার কারণ হচ্ছে কার্টেজেনার সিনড্রোম। ঠিক আছে, এখন অ্যাস্থেনো মানে কি? আমরা মোটিলিটির কথা বলছিলাম। তো দেখা গেছে কার্টেজেনার সিনড্রোমে কি হয়, সব ইমোটাইল সিলিয়া সিনড্রোম আমরা বলি, অর্থাৎ প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া বলি, অর্থাৎ সিলিয়াগুলো ইমোটাইল হয়ে যায়। এবং পেশেন্টের ইনফার্টিলিটির কমপ্লেইন থাকে, রিকারেন্ট সাইনোসাইটিস থাকে মানে কার্টেজেনার সিনড্রোমে। তারপরে চেস্ট ইনফেকশন ফ্রিকোয়েন্টলি হচ্ছে এবং ব্রঙ্কেকটিসিস থাকে এই পেশেন্টের, সাইটাস ইনভার্সাস থাকতে পারে, সবগুলো অর্গান উল্টা দিকে, যেমন হার্ট ডান দিকে। এবং স্মোকিং কিন্তু একটা কারণ অ্যাস্থেনোস্পার্মিয়ার, বা অ্যালকোহল বেশি বেশি নেওয়া। ঠিক আছে, সো অ্যাস্থেনোর দুইটা মনে রাখো, অ্যাজোর দুইটা মনে রাখো, এবার দুইটা মনে রাখো, যেটা অ্যাটলিস্ট যেন পরীক্ষাতে ডেলিভার করতে পারো। ইয়াং সিনড্রোম না একটা সিনড্রোম আছে, এটা মানে হচ্ছে যে মিউকাস ঠিক হয়ে যায়, এর ফলে নাক, ব্রঙ্কাই, ইভেন ভাস ডিফারেন্স ব্লক হয়ে যেতে পারে। এবং এর ফলে পেশেন্ট ইনফার্টিলিটি, সাইনোসাইটিস, ব্রঙ্কেকটিসিস এরকম বিভিন্ন কমপ্লেইন কিন্তু আসতে পারে। এবং ও ওটস, হ্যাঁ, OATS, এটা একটু মনে রাখো। এটা মানে হচ্ছে যে অলিগোস্পার্মিয়া আছে, অ্যাস্থেনোস্পার্মিয়া আছে বা ট্রাটোজোস্পার্মিয়া আছে, এগুলো মানে কি, এগুলো আমরা অলরেডি বলে আসছি। তো এই তিনটা যখন একসাথে আসে তখন আমরা এটা মিলি ভ্যারিকোসিল এর ক্ষেত্রে বা স্মোকিং এর ক্ষেত্রে দেখতে পারি। তো এই এটা যখন আমরা দেখতে পারি একসাথে, এটাকে আমরা ওটস বলি। হ্যাঁ, এখন ক্লাইনফেল্টার সিনড্রোমে আমরা জানি যে এটা হচ্ছে প্রতি 1000 প্রেগনেন্সির মধ্যে 1 থেকে 2.5 জনের এরকম হইতে পারে। হ্যাঁ, এবং এই বাচ্চাগুলা জন্মগ্রহণের পর অনেক টল, তারপরে হাত পা অনেক লম্বা, বাট গাইনোকোমেস্ট্রি অর্থাৎ
মেল হয়েও তার ফিমেল লাইক ব্রেস্ট বা ব্রেস্ট অনেক বড় আছে, হ্যাঁ, এটাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলি। এবং টেস্টিস স্মল থাকবে, হাইপোপ্লাস্টিক থাকবে, ব্রেস্ট ক্যান্সার রিস্ক বেশি থাকে গাইনোকোমাস্টিয়া যেহেতু হয়। আমরা জানি নর্মালি মেলের ব্রেস্ট ক্যান্সার হয় না, বাট এটা কিন্তু যদি আমরা কিছুটা মেল বলছি কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ওইভাবে প্রপার মেল হইতে পারে না। সো এদের ব্রেস্ট ক্যান্সার রিস্ক থাকে, নন হজকিন্স লিম্ফোমা, তারপর এক্সট্রাকোনাডাল জার্ম সেল টিউমার, এগুলোর রিস্ক থাকে। আর লাইফ স্প্যান কমে যায়, অর্থাৎ ক্লাইনফেল্টার সিনড্রোম যারা আছে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, আইকিউ কম থাকে, বুদ্ধিশুদ্ধি কম থাকে, বোকা থাকে। ওকে, দেখো এখানে একটা প্রাডার অর্কিডোমিটার দেখানো হয়েছে, ঠিক আছে। এটা মানে কি, এটা হচ্ছে টেস্টিসের সাইজ দেখতে এটা ইউজ করা হয়। সো তুমি জাস্ট জেনে রাখলা যে প্রাডার অর্কিডোমিটার নামে একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমি টেস্টিসের সাইজটা মেজার করতে পারি। এখন স্পারমাটোজেনেসিস এবং স্পার্ম পাথর নিয়ে কিছু কথা বলবো, বাট তার আগে বলে আসি যে দেখো এই যে হচ্ছে আমাদের টেস্টিস, হ্যাঁ, এই যে টেস্টিস দেখতেছো, এই যে টেস্টিস দুই সাইডে দুইটা আছে। এখন এই টেস্টিস থেকে আমরা জানি নর্মালি টেস্টিস থেকে কি তৈরি হবে, স্পার্ম তৈরি হবে, এবং স্পার্ম তৈরি হয় এই যে এপিডিডাইমিস, এপিডিডাইমিস হলুদটা, হ্যাঁ, তো হলুদটাতে গেল। তো এপিডিডাইমিসের হচ্ছে একটা প্রক্সিমাল পার্ট আছে, একটা ডিস্টাল পার্ট আছে। তো এটা প্রক্সিমাল ডিস্টাল পার্টে হচ্ছে আমরা জানি যে ম্যাচুর এবং মোটাইল হলো, প্রক্সিমাল পার্টে ম্যাচুর হলো, পরে ডিস্টাল পার্টে মোটাইল হলো। এরপরে এরা কি করবে, এরা হচ্ছে উঠবে, কি দিয়ে উঠবে, এরা হচ্ছে এবার ভাঁজ ডিফারেন্স দিয়ে গেল। সো ভাঁজ ডিফারেন্স থেকে এরা পরবর্তীতে এই যে ভাঁজ ডিফারেন্স, এবং এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, এই লাল কালার দিয়ে যেটা দেখালাম, এই যে এই সেমিনাল ভেসিকলে কল থেকে আমার স্পার্মগুলো কিছু ফ্লুইড পাইলো, পরবর্তীতে হচ্ছে প্রোস্টেট থেকে, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, তো প্রোস্টেট গ্ল্যান্ড থেকে কিছু ফ্লুইড পাইলো, এবং আলটিমেটলি বাল্বোভিট্রাল গ্ল্যান্ড বা কপার গ্ল্যান্ড থেকে কিছু ফ্লুইড পাইলো, এবং এগুলা কিন্তু মিলে সিমেন্টটা তৈরি হচ্ছে। এবং সিমেন্টের কিন্তু সেমিনাল ভেসিকলের ফ্রুক্টোজ থাকে, তারপরে সেমিনাল ভেসিকল থেকে বিভিন্ন সিক্রেশন থাকে, এই সিক্রেশনগুলি কিন্তু সিমেনের মেইন আমরা বলতে পারি যে একটা মেজর কম্পোনেন্ট থাকে। এবং প্রোস্টেটও সিক্রেশন দেয়, বাল্বোভিট্রাল গ্ল্যান্ড বা কপার গ্ল্যান্ডও কিন্তু এখানে সিক্রেশন দেয়, এবং সব সিক্রেশনগুলো মিলেই কিন্তু বাল্বোভিট্রাল গ্ল্যান্ড, এই যে, হ্যাঁ, এই যে দুই সাইড দুইটা, তো এগুলো মিলে কিন্তু স্পার্ম থেকে পরবর্তীতে সিমেন হয়। আর এই যে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট দেখানো হয়েছে। ওকে, ফাইন। তো এখন আসো যে আমরা একটু জিনিস দেখি যে হাইপোথ্যালামাস আমরা জানি যে অ্যানারোপিটুইটারিকে স্টিমুলেট করে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে, এবং এরা পরবর্তীতে এফএসএইচ এবং এলএইচ এই ট্রপিনসগুলো রিলিজ করে। এবং এফএসএইচ হচ্ছে আমরা ফিমেল এতদিন পরে আসছি, এফএসএইচ কী করে, ফলিকলকে গ্রো করে, এলএইচ কী করে এটা আমরা দেখছি। বাট এফএসএইচ মেলের উপর কি এফেক্ট ফেলে, মেলের যে সার্টোলি সেল থাকে, আর এই সার্টোলি সেলে থেকে ইনহাবিন বি রিলিজ করে। আর এলএইচটা এলদেমন একবার লেডিক সেল, তো লেডিক সেলকে স্টিমুলেট করে এবং টেস্টোস্টেরন রিলিজ করে। এবং এই টেস্টোস্টেরন টা পরবর্তীতে কী করে, টেস্টোস্টেরন তারপর এফএসএইচ এগুলো সেমনিফেরা যে টিবিউলস আছে টেস্টিসের, তো সেখানে স্পার্মাটোজেনেসিস করতে হেল্প করে, এবং আলটিমেটলি স্পার্ম কিন্তু তৈরি হয়। এখন আমরা যদি একটু দেখি যে প্রি টেস্টিকুলার অর্গান আছে কি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, মানে এই যে আমরা যে চারটে দেখলাম এটা, তারপর আসলে টেস্টিস, তো টেস্টিস গেল, তারপরে পোস্ট টেস্টিকুলার অর্গানের মধ্যে সেমিনাল ভেসিকল, তারপরে এপিডিডাইমিস, ইজাকুলেটরি ডাক্ট, ভাঁজ ডিফারেন্স এগুলো আছে। বাট এই পোস্ট টেস্টিকুলার অর্গানগুলো কিন্তু স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম তৈরির জন্য দরকার না। এদের হচ্ছে স্পার্ম যে উপর দিকে অ্যাসেন্ড করবে, সেটা মানে পরবর্তীতে যে আলটিমেটলি ইজাকুলেটরি ডাক্ট দিয়ে বেরোবে বা সেটা সিমেনে কনভার্ট হবে, সেগুলোর জন্য কিন্তু এই রুটগুলো দরকার, অর্থাৎ স্পার্ম প্যাসেজের জন্য দরকার। ওকে, সো এখন সিমেন আমরা বলে আসছি যে এই সকল জায়গা থেকে সিক্রেশন নেয়। প্রোস্টেটের যে এনজাইমসগুলো থাকে এগুলো কিন্তু সিমেন্টের লিকুইফেকশনে হেল্প করে। আচ্ছা, এবং বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডটা হচ্ছে মেনলি সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইম হচ্ছে সিক্রেশন অ্যাড করে, হ্যাঁ, এটা মনে রাখবো। এবং ফিমেলের ক্ষেত্রে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড আমরা পড়ছিলাম না, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে তোমার আমরা বার্থোলিন গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড পড়ছিলাম না, যে সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে বিভিন্ন সিক্রেশন ওইটা দেয়, লুব্রিকেশনে হেল্প করে। আচ্ছা, যদি এমন আমরা পাই যে ফার্স্ট সিমেন অ্যানালাইসিস করলাম এবং সেখানে আমরা অ্যাজোস্পার্মিয়া পাইছি, মানে সিমেনের কোনো স্পার্ম নাই, তাহলে আমরা আবার এক্সামিনেশন করবো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আইডিয়াল হচ্ছে 1 মাস পরে আবার করবো, হ্যাঁ, 1 মাস পরে আবার করবো, বাট মিনিমাম আফটার 7 days আবার করতে পারি, বাট নর্মালি আইডিয়ালি 1 মাস পরে করা উচিত। তারপরে অ্যাজোস্পার্মিয়া পাইলাম সেকেন্ডবার করে, তারপর হচ্ছে আমরা তার এফএসএইচ, এলএইচ এবং টেস্টোস্টেরন লেভেলটা চেক করবো। যদি আমরা দেখি যে এফএসএইচ কম, টেস্টোস্টেরনও কম, তার হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হতে পারে, সেক্ষেত্রে আমরা হাইপোথ্যালামাস পিটুইটারি কজ চিন্তা করতে পারি, যে ক্যালম্যান সিনড্রোম অথবা হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া থাকতে পারে, অথবা কোনিক হাইপোথাইরিজম হলেও এটা হতে পারে। সেক্ষেত্রে টিএসএইচ বেশি থাকবে, প্রোল্যাক্টিন বেশি থাকতে পারে, টি3টা কম থাকবে। আর এফএসএইচ যদি বেশি থাকে, টেস্টোস্টেরন কম আছে, এটা মানে হচ্ছে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এবং এর মানে এটা সমস্যাটা হচ্ছে হাইপোগোনাডিজম যেহেতু টেস্টিসের সমস্যা, টেস্টিকুলার কজ, সেক্ষেত্রে ক্লাইনফেল্টার সিনড্রোম, টেস্টিকুলার টিউমার, মামস অর্কাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো মামস ভাইরাসের ফলে, মামস ভাইরাস যদি অ্যাটাক করে, আমরা জানি প্যারোটিড গ্ল্যান্ডকে এটা অ্যাফেক্ট করে, প্যারোটিড যে আমাদের গ্ল্যান্ড আছে আমাদের যে মুখের সাইড দিয়ে ল্যাটারালি আমরা বলি যে কানের সামনে দিয়ে,
সো ওই যে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, তো ওই প্যারোটিড গ্ল্যান্ডের ওইখানে এরা মেইনলি ইনফেকশন করে, তবে এরা কিন্তু টেস্টিসকে এফেক্ট করে অর্কাইটিস করতে পারে। সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এর ফলেও কিন্তু ইনফার্টিলিটি হয়। এবং হিট এক্সপোজার, যারা স্পেশালি মাইনের কাজ করে, মাইনার্স, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি, হিট এক্সপোজার বেশি থাকে এবং তাদের কিন্তু ইনফার্টিলিটি হতে পারে, টেস্টিসকে এফেক্ট করতে পারে। আমরা জানি যে টেস্টিস কিন্তু বেশি হিট সহ্য করতে পারবে না, এবং নর্মাল এফএসিস আছে, নর্মাল টেস্টোস্টেরন আছে, তাহলে যে জিনিসটা হতে পারে যে কোনো অবস্ট্রাকশন হয়তো বা ক্রিয়েট হয়েছে মানে স্পার্মের প্যাসেজে, যেমন এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, এবং এটা স্পার্ম পাথওয়েতে প্রবলেম হয়েছে, সেটা ভেরিকোসিল ক্রিয়েট করতে, এটা ভেরিকোসিল মানে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়ার কারণ কী কী হতে পারে, ভেরিকোসিল, সিস্টিক ফাইব্রোসিস, ভেসেকটমি, হ্যাঁ, রেট্রোগেড ইজাকুলেশন, হ্যাঁ, তারপর হচ্ছে জেনিটাল টিউবারকুলোসিস, এরকম আমরা ট্রিটমেন্ট কী করবো যদি এমন হয় যে হিমিন অ্যাবনর্মালিটিস আছে বা সেটা মাইল্ড, তাহলে আমরা ইনটিউটেন ইনসিমিনেশনের দিকে যাইতে পারি, অর্থাৎ স্পার্মটা কালেক্ট করে সেটাকে আমরা বাইরে প্রিপেয়ার করতেছি, পরবর্তীতে এটা ফিমেল ইউটারাসে দিয়ে দিতেছি, এবং সেটাকে অর্থাৎ ওয়াশ করতে হবে, প্রিফ করতে হবে সিমেন্ট স্যাম্পলকে, ঠিক আছে, এবং সিমেন্ট স্যাম্পলে অ্যাটলিস্ট মানে 10 মিলিয়ন এর বেশি থাকা উচিত, এবং মরফোলজি হচ্ছে অ্যাটলিস্ট 14%-এর বেশি নর্মাল থাকা বেটার। আর যদি ইনটিউটেরিয়ান ইনসিমিনেশন ফেল করে তাহলে আইভিএফ করা হয়। এখন দেখো, আমরা অ্যাজোস্পার্মিয়ার ম্যানেজমেন্ট বা সিভিয়ার অলিগোস্পার্মিয়ার ম্যানেজমেন্টে এখানে বেশ কিছু প্রসিজার আছে, যেমন আমরা বলি মেসা, পেসা, টেসা, টিসি, সেরকম বেশ কিছু মেথড আছে, এগুলো ট্রাই করা যাইতে পারে। পেশেন্টের এইজ মানে কীভাবে আমরা ডায়াগনোসিস করবো মেইলের ক্ষেত্রে ইনফার্টিলিটি, তো এইজটা ইম্পর্টেন্ট, রাইট? এইজ, তারপরে ম্যারেজের ডিউরেশন, কন্ট্রাসেপশন নিতেছে কিনা, কন্ডোম ইউজ করে সেক্স করতেছে কিনা, বা আগে বাচ্চা হয়েছিল কিনা এই পুরুষ দ্বারা, সেক্সুয়াল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, তার কি ইম্পর্টেন্স আছে কিনা, ইম্পর্টেন্স থাকলে তো সে পেনিস ঢুকাইতেই পারবে না, ঠিক আছে, পেনিট্রেশনই করতে পারবে না, বা ঠিক টাইমে অর্গাজম ঠিকঠাক হয় কিনা, বা স্যাটিসফ্যাকশনের প্রবলেম হচ্ছে কিনা, কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, মামস হয়েছিল কিনা, এবং চেস্ট ইনফেকশন হয় কিনা, ব্রঙ্কিটিসিস আছে কিনা, যেহেতু আসলে কিছু সিনড্রোম আছে, ইয়ং সিনড্রোম, কার্টেজানার সিনড্রোম, এই জিনিসগুলো, তারপর ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, কোনো ড্রাগ হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে কেমোথেরাপি, রেডিয়েশন নিচ্ছে কিনা, অ্যান্টিহাইপারটেনসিভ, বিটা ব্লকার, অ্যান্টিকনভালসেন্ট বা অ্যান্টিডিপ্রেসেন্ট নিচ্ছে কিনা, আর সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে জেনিটাল অর্গানে কোনো সার্জারি হয়েছে কিনা, টেস্টিসে কোনো অপারেশন হয়েছে কিনা, হাইনিও রেখে জেনিটাল ট্রমা হয়েছে কিনা, তারপরে অকুপেশনাল, যেমন যারা মাইনার্স বলে আসলাম, যে মাইনার যারা খোরাখুরির কাজ করে, তাদের ক্ষেত্রে দেখা যায় টেম্পারেচার বেশি থাকে, মানে বেশি টেম্পারেচারে এক্সপোজারে সে টেস্টিস ফেলার হতে পারে, টেস্টিকুলার ফেলার, এবং আলটিমেটলি হেভি স্মোকিং এবং অ্যালকোহলিজম কিন্তু রেসপন্সিবল। এখন আচ্ছা, অ্যাপিয়ারেন্স যদি দেখি এই পার্সনগুলো দেখা যাবে যে যদি এমন হয় যে ইউনাকয়েড বডি থাকে, ইউনাকয়েড বডি মানে হচ্ছে অনেক বেশি লম্বা লম্বা হাত পা, মানে দেখা যাচ্ছে হাইট যত তার থেকে হাত পা বেশি বড় বড়, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ঠিক করে অ্যাপিয়ার করে নাই, মানে ক্লাইনফেল্ডার সিনড্রোমে যেমন আসলে পাওয়া যায় ইউনাকয়েড বডি আমরা বলতে পারি, এবং স্পার্স হেয়ার মানে দাড়ি ঠাড়ি ঠিকভাবে মানে প্রেজেন্ট না, অ্যাবসেন্টও থাকতে পারে, এবং গাইনোকোম্যাস্ট্রিয়া থাকতে পারে, এবং ইনগুইনাল সোয়েলিং বা আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকতে পারে, জেন্টিলে হাইপোস্পেডিয়াসিস, ভাস ডিফারেন্স টেস্টিস, ভেরিকোসিল আছে কিনা, এবং ভ্যারিকোসিলে যেটা হয় যে রেজিং টেম্পারেচারের কারণে হইতে পারে, আমরা বলে আসছিলাম না যে এটা একটা কারণ হইতে পারে, আচ্ছা ফাইন। এবং তারপরে টেস্টিস, যেমন টেস্টি যদি ছোটো হয়, যেমন ক্লাইনফেল্ডার সিনড্রোমের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা নর্মালি ব্লাড, ইউরিন এগুলো এক্সামিনেশন তো করবো, তারপরে পোস্টপ্রান্ডিয়াল সুগারটাও দেখবো, এবং অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা, তারপরে এফএসি, সেলিসিস, টেস্টোস্টেরন, টিএসিস, প্রোল্যাকটিন, এই হরমোনগুলো তো করতেই হবে, সিমেন অ্যানালাইসিস করতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর তারপরে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ইউএসজি করতে পারি জেনিটাল ট্রাক্টের, যেমন স্কোটাল আল্ট্রাসাউন্ড করতে পারি, আর উইথ কালার ডপলার ব্লাড ফ্লো দেখার জন্য, আর ট্রান্সট্রাক্টার আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, মেইনলি স্কোটাল আল্ট্রাসাউন্ডটা মনে রাখো, এবং ফ্রুক্টোজ কেমন আছে সেমিনাল ফ্লুইডে, এই জিনিসটা আমরা দেখতে পারি। টেস্টিকুলার বায়োপসি করতে পারি, যে প্রাইমারি টেস্টিকুলার ফেলার হয়েছে নাকি অবস্ট্রাকশন হয়েছে ডাক্টের, ক্যারিওটাইপিং এটা করা যেতে পারে যদি ক্লাইনফেল্ডার সিনড্রোম সাসপেক্ট করা হয়। যে ট্রিটমেন্টের জন্য আমরা ফার্স্টে জেনারেল হেলথ ইমপ্রুভ করাটাই করবো, যদি অবেসিটি থাকে ওয়েট লস করাটাই করবো, অ্যালকোহল, হ্যাভি স্মোকিং অ্যাভয়েড করবে, তারপরে যে মেডিকেশন হিস্ট্রি যদি থাকে এবং সেটা যদি এই জিনিসগুলো করে থাকে তাহলে আমরা মেডিসিন বিরত রাখতে বলবো, যেটা স্পারমাটোজেনেসিসের সাথে ইন্টারফেয়ার করতে পারে। হাইপোগোনাডোটিজমে আমরা হচ্ছে এইচসিজি দিতে পারি, এইচসিজি মানে কিন্তু আলটিমেটলি এলএইচ, রাইট? যেহেতু এলএইচটা কী করে, টেস্টোস্টেরন তৈরি করে, এবং সেটা থেকে কিন্তু আলটিমেটলি আমার স্পারমাটোজেনেসিস হয়, এবং সেক্ষেত্রে 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ইন্টারমাসকুলারলি অনস অর টুয়াইস উইকলি, সপ্তাহে একবার বা দুইবার দিতে পারি, এটা টেস্টোস্টেরন প্রোডাকশনে হেল্প করবে। তারপরে হিউম্যান ম্যানোপোজাল গোনাডোট্রপিন অর্থাৎ এফএসএইচ, যেটা বা এটা হচ্ছে দেওয়া যেতে পারে এইচসিজির সাথে, যদি এইচসিজি অ্যালোনে কাজ না করে, এবং ডোপামিন অ্যাগনিস্টের মধ্যে কার্বারগোলাইন এটা দেওয়া যেতে পারে হাইপারপ্রোল্যাকটিনিমিয়া যদি থাকে। আর হাইপোগোনাডিজমে হচ্ছে কোনো মেডিকেল ট্রিটমেন্ট ইমপ্রুভ করতে পারবে না, সেক্ষেত্রে অবশ্যই মানে অ্যাডপ্টেশন মানে বাচ্চা অ্যাডপ্ট করা, অথবা আইভিএফ, ইনভার্টো ফার্টিলাইজেশন, অথবা ইন্টারসাইটোপ্লাজম স্পার্ম ইনজেকশন, এগুলো ট্রাই করা যেতে পারে। গোনাডোট্রপিন যদি ক্যালম্যান সিনড্রোম থাকে তাহলে তো আমরা অবশ্যই পালসাটাইল গোনাডোট্রপিন রিলিভিং হরমোন দিতে হবে, আর ক্লোমিফিন সাইট্রেট দিয়ে হচ্ছে আমি
কী করতে পারি, মানে ওভুলেশন ইনডিউসিং যে ড্রাগ আমরা ফিমেলের ক্ষেত্রে বলি, বাট মেলের ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে, কারণ এটা দিলে মেলের ক্ষেত্রে এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন এগুলা কিন্তু ইনক্রিজ করতে পারে। আর অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিজ যদি থাকে তাহলে আমরা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন কিন্তু এটা করবো, কারণ যেটা হয় যে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি কিন্তু ফিমেলের সার্ভিক্সে থাকবে। সো ওইখানে তাই আমি পেনিট্রেশন করার দরকার নেই, ওইভাবে আমি স্পার্ম পাঠাবো না, আমি স্পার্ম পাঠাবো হচ্ছে মানে অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডিজটা মেনলি ফিমেলের বডিতে থাকবে। তো এই জন্য আমি হচ্ছে সেক্ষেত্রে ইন্ট্রা ইনসেমিনেশন করবো, যাতে হচ্ছে এই ব্যারিয়ারটা বা সার্ভিক্সের ব্যারিয়ার পার করা না লাগে। আর জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন এর ক্ষেত্রে ডক্সিসাইক্লিন বা এরিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যদি ভাস ডিফেন্সের অবস্ট্রাকশন থাকে তাহলে মাইক্রো সার্জারি, ভ্যাসো এপি ডিডাইমোস্ট্রমি বা ভেসোস্ট্রমি, এরকম বেশ কিছু সার্জিক্যাল অপশন আছে। তারপরে অর্কিডোপ্যাক্সি, এই সার্জারিটার নামটা এখানে মনে রাখতে হবে, কারণ আনডিসেন্ডেন্ট টেস্টিস, হ্যাঁ এই টার্মটা আমরা পড়ি না, তো এটার কিন্তু সার্জিক্যাল অপশন হচ্ছে অর্কিডোপ্যাক্সি। হ্যাঁ এটা অবশ্যই 2 থেকে 3 বছরের মধ্যে করে ফেলতে হবে। হাইড্রোসিল থাকলে সার্জারি করা যেতে পারে, তবে ভেরিকোসিলে সার্জারি করে ফার্টিলিটি ঠিক হয়ে যাবে এমন না আসলে, যদিও ভেরিকোসিল একটা রিভার্সেবল কজ, মনে রাখবে ভেরিকোসিল হচ্ছে রিভার্সেবল কজ অফ ইনফার্টিলিটি। আর তা বাদে ইম্পোটেন্সির জন্য, অর্থাৎ তার পেনিস দাঁড়াচ্ছে না, মানে পেনিসটা ইরেক্টিভ হচ্ছে না, তো সেক্ষেত্রে তাকে সাইকোলজিক্যাল বা মেন্টালি তাকে স্ট্রং করতে হবে, কাউন্সিলিং করতে হবে এবং তাকে সাইকোসেক্সুয়াল ট্রিটমেন্ট দিতে হবে। তারপরে সিলডেনাফিল দেওয়া যেতে পারে ওরালি, বা ট্যাডালাফিল দেওয়া যেতে পারে ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেমের জন্য। কি বললাম, সিলডেনাফিল, তারপর হচ্ছে ট্যাডালাফিল। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যেতে পারে আনরেসপন্সিভ কেসে, হ্যাঁ যেহেতু তার দাঁড়াচ্ছে না, তো বাট তার স্পার্ম তো ঠিক আছে, তার স্পার্মে কোনো সমস্যা নেই, সিমেন অ্যানালাইসিস করে দেখা গেলো সব ঠিক আছে, কিন্তু তার সমস্যা হচ্ছে সে ইজাকুলেশনটা তো ফিমেলের মধ্যে ঢুকাইতে হবে, সেটাই তো সে পারতেছে না। আর প্রিম্যাচার ইজাকুলেশনের জন্য কন্ডোম ইউজ করা যেতে পারে, ওভার স্টিমুলেশন ইউজ করতে, মানে এইভাবে প্র্যাকটিস করা এবং পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা। এই জিনিসটা তোমরা সার্চ দিবা গুগলে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, তাহলে অনেকগুলো ছবি তোমরা পাবা, সো সেই ছবিগুলো তোমরা দেখে নিবা। এবং এটা কিন্তু তার কন্ট্রোল, মানে তার এই যে প্রিম্যাচার ইজাকুলেশন হয় এটাকে কন্ট্রোল করতে পারে। তারপরে মোনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, যেটাকে আমরা মানে মোনো অ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর যে ড্রাগগুলো আছে এগুলো ইউজ করা যেতে পারে, যেমন হচ্ছে ক্লোমিপ্রামাইন, হ্যাঁ ইমিপ্রামাইন, ডেসিপ্রামাইন, এই ড্রাগগুলো আমরা পড়ছি না নাম, সো একেবারে ক্লোমিপ্রাইন, তো এগুলো ইজাকুলেশনকে ডিলে করতে পারে। এবং আমরা হচ্ছে রেট্রোগেট ইজাকুলেশনকে প্রিভেন্ট করার জন্য ফিনাইলেফ্রিন, যেটা হ্যাঁ এই ড্রাগটা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্পিন্টারের টোনকে ইমপ্রুভ করবে এবং আলটিমেটলি দেখা যাবে যে রেট্রোগেট ইজাকুলেশনকে প্রিভেন্ট করতে পারে। রেট্রোগেট ইজাকুলেশন হয়ে দেখা যেতে পারে যে ইউরিনারি ব্লাডার বা ওই রিজন দিয়ে হয়তো বা মানে যাওয়ার কথা বেরোনোর কথা কই দিয়ে, বেরোনোর কথা ইজাকুলেটরি ডাক্ট হয়, পরবর্তীতে আমাদের যেখান দিয়ে বেরোনোর কথা নর্মালি ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রাল যে ওপেনিংটা আছে ওইখান দিয়েই তো আমরা দেখি যে স্পার্ম বেরোয় বা সিমেন বেরোবে। তো ইজাকুলেশন তো নর্মালি হওয়ার কথা, বাট এটা দেখা যায় যে ওইখানে না হয়ে এটা উল্টা দিকে যে ইউরিনারি ব্লাডার ওই রিজন দিয়ে চলে যাচ্ছে। হচ্ছে টেরাটোস্পার্মিয়া বা অ্যাস্থেনোস্পার্মিয়ার জন্য এইট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার, অর্থাৎ এক্ষেত্রে হাজব্যান্ডের সিমেন দিয়ে আর কোনো কাজ হবে না, একটা ড্রোনাল যদি বাচ্চা নিতে হয় তাহলে অনেকটা ব্যক্তির সিমেন নিয়ে তারপরে নিতে হবে। সো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অন্য একজন পার্সনের সিমেন আমি মহিলাটার হয়তো বা ইউটারাসের মধ্যে ঢুকাই দিব। আচ্ছা ঠিক আছে, এরপর আসে যে জেনেটিক অ্যাবনর্মালিটির মধ্যে হচ্ছে সেক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার এটা হচ্ছে চয়েস, এবং অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ কিছু টেকনিক আছে, যেমন ইন্টিউটাইন ইনসেমিনেশন এটা তো আছে, তারপরে টিসি যেটা টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন, পারকিউটেনিয়াস এপিডিডাইমাল স্পার্ম অ্যাসপিরেশন, মাইক্রোসার্জিক্যাল রিট্রিভাল অফ এপিডিডাইমাল স্পার্ম, ইন্টারসাইটোপলামিক স্পার্ম ইনজেকশন, এটা ভালো একটা অপশন। অর্থাৎ দেখা যায় যে দেখা যায় কি যে ফিমেল এর যে মানে এগ থাকে, বা আমরা বলি যে ওসাইড যেটা আমরা কালেক্ট করছি, সো ওইটার মধ্যে আমি ডাইরেক্টলি সিমেন মানে স্পার্মকে ঢুকাই দিলাম, ইনজেক্ট করে দিলাম, একটা স্পার্মকে, একটা সুস্থ স্পার্মকে আমি ঢুকাই দিছি। এর ফলে স্পার্ম যে কষ্ট করে বা অনেক ক্রাইটেরিয়া পূরণ করে পরবর্তীতে এই ওসাইটের মধ্যে ঢুকবে বা এগের মধ্যে ঢুকবে, এত কষ্ট করা লাগবে, আমি ডাইরেক্টলি ইনজেক্ট করে দিছি, সো এটা ভালো একটা অপশন।